কম্পাউন্ড, জটিল যৌগ বা সবর্গীয় যৌগ। আজকে থেকে আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করছি। কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। যারা যারা কেমিক্যাল কাইনেটিক্সের ক্লাসের ভিডিওগুলো দেখোনি বা যারা ওই ভিডিওগুলো থেকে এখনও পড়াশোনা স্টার্ট করতে পারোনি, তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা উপরে আই বাটনে পেয়ে যাবে। এছাড়া আমার চ্যানেলে গিয়েও তোমরা কেমিক্যাল কাইনেটিক্সের পুরো প্লেলিস্ট পাবে, সেখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নাও। তাহলে আমার মনে হয় যে তোমাদের কেমিক্যাল কাইনেটিক্সের চ্যাপ্টারের প্রিপারেশনটাও অনেকখানি হয়ে যাবে। আজকে থেকে আমরা নতুন ভিডিও স্টার্ট করছি, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের উপরে, মানে জটিল যৌগ। এই চ্যাপ্টারটা আমরা আজকে থেকে স্টার্ট করলাম। দেখো, কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে যে সমস্ত যৌগের মধ্যে কোঅর্ডিনেশন বন্ড থাকবে। কোঅর্ডিনেশন বন্ডগুলোকে আমরা এই অ্যারো চিহ্ন দিয়ে লিখি। কোঅর্ডিনেশন বন্ড সাধারণত একটা লুইস অ্যাসিড আর একটা লুইস বেসের মধ্যে তৈরি হয়। লুইস অ্যাসিড মানে হচ্ছে যারা লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, যারা লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্টর, তারাই হচ্ছে লুইস অ্যাসিড। আর লুইস বেস মানে কারা? যারা লোন পেয়ার অফ ইলেকট্রনকে ডোনেট করতে পারে, তারাই হচ্ছে লুইস বেস। তাহলে একটা লুইস বেস লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করবে একটা লুইস অ্যাসিডকে, তার ফলে কি হবে? তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন বন্ড তৈরি হবে। এই কোঅর্ডিনেশন বন্ডটি সাধারণত কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে দেখা যায় বলে আমরা তাদেরকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা জটিল যৌগ বলি। দেখো, লুইস বেস হিসেবে আমরা যাদেরকে ধরি তারা কি হয় না, তাদেরকে আমরা এই চ্যাপ্টারে লিগ্যান্ড বলে জানবো। লিগ্যান্ড বা লাইগ্যান্ড, ক্যাপিটাল এল দিয়ে আমি সেটাকে ডিনোট করলাম। এই লাইগ্যান্ডগুলোর মানে, লিগ্যান্ড বা লাইগ্যান্ড মানে কি? তাদের কাছে অসংখ্য লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে। সেটা একটাও হতে পারে, দুটো হতে পারে, আবার তিনটে, চারটে, পাঁচটা, ছটা, অসংখ্য হতে পারে। তো সেই লাইগ্যান্ডগুলো কি করবে না, সেই লোন পেয়ার অফ ইলেকট্রন একটা মেটাল অ্যাটম, লুইস অ্যাসিড হিসেবে আমরা একটা মেটাল অ্যাটম ধরলাম, যারা হবে কোথাকার না ডি ব্লক বা ট্রানজিশন এলিমেন্ট, যাদেরকে আমরা জানি পিরিয়ডিক টেবিলে যাদেরকে জানি ট্রানজিশন এলিমেন্ট, সেই ট্রানজিশন এলিমেন্ট বা কোনো ডি ব্লক মেটালকে আমরা কি ধরলাম? একটা লুইস অ্যাসিড হিসেবে ধরলাম। এই লিগ্যান্ড কি করবে? তার লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে এই মেটালকে দিয়ে দেবে। তার ফলে কী হবে না, একটা লিগ্যান্ড মেটাল একটা কোঅর্ডিনেশন বন্ড তৈরি হবে। এই ধরনের যৌগগুলো সম্পর্কেই কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়বো, এবং এই যৌগগুলোকে আমরা বলছি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে একটা লিগ্যান্ড, যেটাকে আমরা বলছি লিগ্যান্ড মানে সাধারণ অর্থে যদি তোমরা বুঝতে চাও, তার মানে হচ্ছে একটা লুইস বেস, যে কি করবে, যার কাজ হচ্ছে ইলেকট্রনটাকে ডোনেট করা। এখানে লিগ্যান্ডকেও ঠিক লিগ্যান্ড মানে আমরা যেটাকে বুঝবো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে, তার কাজও কিন্তু ঠিক তাই হবে, লোন পেয়ার অফ ইলেকট্রনকে ডোনেট করা। আর একটা মেটাল অ্যাটম বা ডি ব্লকের যে মেটাল অ্যাটমগুলো থাকে, আমরা জানি তাদের ক্ষেত্রে কি হয় না, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে বলে তারা অন্যজনের কাছ থেকে লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে পারে। সেই জন্য আমরা একটা মেটাল অ্যাটমকে ধরবো যে এখানে একটা লুইস অ্যাসিড, একটা লুইস অ্যাসিডের যা কাজ, একটা মেটাল অ্যাটমও এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডে ঠিক একই রকম কাজ করবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে একটা লুইস অ্যাসিড বেসের মধ্যে কোঅর্ডিনেশন বন্ড তৈরি হচ্ছে, সেই ঘটনাটাকেই আমরা এই চ্যাপ্টারে এলাবোরেটলি পড়বো। দেখো, এই চ্যাপ্টার থেকে এইচএসে 3 মার্কসের কোয়েশ্চেন আসে। 3 মার্কসের কোয়েশ্চেন আসে, একটা 1 মার্কসের এবং একটা 2 মার্কসের। এই চ্যাপ্টারটা ভীষণ ইজি একটা চ্যাপ্টার, এখান থেকে খুব সহজ সহজ কোয়েশ্চেন আসে। এবং যদি তোমরা নিট বা জয়েন্টের ক্ষেত্রে বলো, তাহলে সেখানেও এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন্স আসে এবং সেগুলো খুব ইজি কোয়েশ্চেন্স আসে। তাই আমি বলবো এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা পড়ো, প্রথম থেকে মনোযোগ দিয়ে যদি পড়তে পারো, তাহলে এই চ্যাপ্টারটা আমার মনে হয় যে তোমাদের কাছে খুব সহজই লাগবে। দেখো, তাহলে এবার মোটামুটি আমরা বুঝলাম যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড আমরা কাদেরকে বলছি বা এই চ্যাপ্টারে আমরা কী পড়তে চলেছি। দেখো, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলোকে বেশ কয়েকটা ভাগে প্রথমে আমি টাইপস অফ কম্পাউন্ড করে নিচ্ছি, যে কম্পাউন্ডকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। দেখো, ফার্স্ট হচ্ছে যেটা, সেটাকে বলা হচ্ছে সিম্পল সল্ট। সিম্পল সল্ট, সিম্পল সল্ট মানে কি? সিম্পল সল্ট মানে হচ্ছে যে, দেখো প্রথমে যদি বলি শুধু সল্ট, সল্ট হচ্ছে এমন একটা আয়নিক কম্পাউন্ড, সল্ট মানে আয়নিক কম্পাউন্ড হবে যে ওয়াটারে বা জলে ডিসোসিয়েট করে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করবে। যেমন ধরো NaCl,
NaCl হচ্ছে একটা সিম্পল সল্ট, যা যে জলের মধ্যে যদি আমি দিই একে ওয়াটারে যদি অ্যাড করি, তাহলে ওয়াটার অ্যাড করলেই সে কিন্তু Na+ আর Cl- উৎপন্ন করবে, এটা আমরা জানি। তাহলে একে আমরা সিম্পল সল্ট কেন বলছি? কারণ সিম্পল সল্ট হচ্ছে সেগুলোই যারা জলে ডিসোসিয়েট করে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করবে, কিন্তু সেই ক্যাটায়নটা আদার দ্যান H+ হবে এবং অ্যানায়নটা আদার দ্যান OH- হবে। মানে কি, যে সিম্পল সল্ট হবে তারাই যারা জলে ডিসোসিয়েট করে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করবে, কিন্তু সেই ক্যাটায়নটা H+ হবে না এবং অ্যানায়নটা OH- হবে না। মানে H+ এবং OH- এই দুটো ক্যাটায়ন অ্যানায়ন ছাড়া অন্যান্য কোনো ক্যাটায়ন বা অন্য কোনো অ্যানায়ন উৎপন্ন করবে, জলে ডিসোসিয়েট করবে, তারাই হচ্ছে সিম্পল সল্ট। যার মধ্যে সিম্পল সল্ট মানে হচ্ছে যার মধ্যে একটাই ক্যাটায়ন থাকবে যেটা H+ নয় এবং একটাই অ্যানায়ন থাকবে যেটা OH- নয়, সেটাই হচ্ছে সিম্পল সল্ট। আচ্ছা, এবার চলে যাই 2 নম্বর পয়েন্ট, ডাবল সল্ট। আর একটা টাইপ হচ্ছে ডাবল সল্ট। তাহলে ডাবল সল্ট মানে কি? সিম্পল সল্ট তো আমরা বুঝলাম, ডাবল সল্ট মানে কি? ডাবল সল্ট হচ্ছে যে যখন একের অধিক সিম্পল সল্ট মিক্স করা থাকবে তখন সেটা হবে ডাবল সল্ট। তার মানে কি, যে সিম্পল সল্ট আমরা যেটাকে বললাম সেই রকমই যখন 2-3টে সিম্পল সল্ট মিক্স করে রাখবো সেটাই হচ্ছে ডাবল সল্ট। যেমন ডাবল সল্টের খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে FeSO4 ডট NH4 ডট 6H2। এটা হচ্ছে ডাবল সল্টের খুব কমন একটা এক্সাম্পল। এটার নাম হচ্ছে মোর সল্ট। মোর সল্ট ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। দেখো, ডাবল সল্ট মানে কি বললাম না, যেখানে একের অধিক সিম্পল সল্ট থাকবে। FeSO4 একটা সিম্পল সল্ট আর NH4 আর একটা সিম্পল সল্ট, এই দুটো সল্টের কম্বিনেশনে ডাবল সল্ট হয়েছে এবং তার মধ্যে 6 অণু জল রয়েছে। ডাবল সল্ট মানে কিছুই না, সিম্পল সল্টের মতোই সিম্পল, সেটা হচ্ছে যে একের অধিক সিম্পল সল্ট থাকবে, সেটা হচ্ছে মোর সল্ট। এটাকে বলা হয় মোর সল্ট। মোর সল্টের কালার হয় লাইট গ্রিন কালারে। এছাড়া ডাবল সল্টের আর কি এক্সাম্পল? ডাবল সল্টের আরও একটা খুব ভালো এক্সাম্পল আছে, সেটা হচ্ছে অ্যালাম বা ধরো পটাশ অ্যালাম। পটাশ অ্যালাম এটার কি সংকেত, এগুলো মনে রেখো। হোল 3.24H2O, এটা হচ্ছে পটাশালাম। পটাশালাম মানে কি? ফিটকিরি। যে ফিটকিরি আমরা ইউজ করি সেই ফিটকিরিকে বলা হয় পটাশালাম, যেটা কিন্তু একটা ডাবল সল্ট। আর মোর সল্ট যেটা বললাম সেটাও কিন্তু একটা ডাবল সল্ট। বেসিক্যালি এই যে বললাম মোর সল্ট দুটো কম্বিনেশন, একটা হচ্ছে ফেরাস সালফেট আর অ্যামোনিয়াম সালফেট, এই দুটোকে মিক্স করেই তো আমি মোর সল্টটা পেয়েছি। এবং এখানে একটা জিনিস মনে রাখবে যে এই মোর সল্টের যে কালারটা হয় আমি বললাম লাইট গ্রিন কালার, এই গ্রিন কালারটা কার জন্য এই গ্রিন কালারটা আসে? সেটা আসে Fe2+ আয়নের জন্য। এই Fe2+ আয়নের জন্যই কিন্তু মোর সল্টের লাইট গ্রিন কালারটা আসে, এটা খেয়াল রেখো। অনেক সময় জিজ্ঞেস করে যে লাইট গ্রিন কালারটা কোন আয়নের জন্য হয়, সেটা হচ্ছে Fe2+ আয়নের জন্য। এটা গেল আমাদের ডাবল সল্ট এবং সিম্পল সল্ট। এবার এখানে যেটা আমি বললাম সিম্পল সল্টের ক্ষেত্রে, যে জলে যদি দিই তাহলে কি করবে, তারা ডিসোসিয়েট করে যাবে। সেমভাবে তুমি যদি কোনো ডাবল সল্টকেও জলে দাও তাহলে তারাও কিন্তু তাদের যে আয়নগুলোতে ছিল, তাদের যে কনস্টিটিউয়েন্ট আয়ন ছিল সেই আয়নেই কিন্তু ডিসোসিয়েট করবে। অর্থাৎ আমি যদি ধরো ডাবল সল্ট হিসেবে মোর সল্টকে জলে দিই তাহলে এখান থেকে আমি কী কী আয়ন পাবো? এই আয়নগুলোকেই পাবো যে আয়নগুলো দিয়ে সল্টটা গঠন হয়েছে, অর্থাৎ Fe2+ পাবো, SO4 2- পাবো, এখান থেকে অ্যামোনিয়ার NH4+ পাবো, আর একটা SO4 পাবো, এছাড়া জলের অণু পাবো। তার মানে কি, যে সল্টগুলোকে যদি জলে দেওয়া হয়, ডাবল সল্ট বা সিম্পল সল্ট, এগুলোকে জলে দিলে তাদের থেকে আমি তাদের কনস্টিটিউয়েন্ট আয়নগুলোকেই আবার ফিরে ফিরে পাচ্ছি। তার মানে যে আয়ন দিয়ে তারা গঠিত হয়েছিল ঠিক সেই আয়নগুলোই আবার জলে আমি যদি দিয়ে দিই তাহলে জলেও কিন্তু তাদেরকে আমি ঠিক সেই আয়নগুলোকে আবার ফিরে পাচ্ছি। এবার আসছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড হলে কি হয় না, এই যে ফ্রি
আয়ন রূপে আমি তাদের কনস্টিটিউয়েন্ট আয়নগুলোকে ফিরে পাচ্ছি, যদি কখনো সেটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড হয়ে যায় তাহলে সেখান থেকে আমি কিন্তু তাদেরকে সেই ফ্রি আয়নগুলোকে বা যে আয়নগুলো দিয়ে তারা গঠিত হয়েছে সেই আয়নগুলোকে, সব আয়নগুলোকে কিন্তু আমি ফিরে পাবো না। সেটাই হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড এবং ডাবল সল্টের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স এটাই যে ডাবল সল্টে সব আয়নকেই ফ্রি পাওয়া যায়, কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডে ফ্রি আয়ন সবাইকে আমি পাবো না। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স আমাদের সিম্পল সল্ট ডাবল সল্টের সাথে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের। এবার আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে চলে যাই। দেখো এখানে একটা এক্সাম্পল নিয়েছি K4FeCN6। এই যে কম্পাউন্ডটা নিয়েছি এটা কিন্তু একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আশা করি তোমরা দেখলেও বুঝতে পারছো যে আমরা নর্মাল যে সল্ট, ডবল সল্ট, সিম্পল সল্ট বা অন্যান্য কম্পাউন্ডগুলো দেখি তার থেকে এটা কিন্তু আলাদা। এবং এর মধ্যে আরেকটা স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে যে এগুলোর মধ্যে দেখো একটা করে এই যে থার্ড ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এগুলোকে আমি ক্লোজ করে রেখেছি। এই জিনিসটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা হচ্ছে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। দেখো এই আয়ন, এই কমপ্লেক্সটা যদি ডিসোসিয়েট করে, একে যদি তুমি জলে দাও, সে ভেঙে কি উৎপন্ন করবে? 4টে K+ এবং একটা FeCN6 4-। অর্থাৎ এই যে পটাশিয়াম, আমরা জানি যে পটাশিয়াম ইউনিভ্যালেন্ট মানে একযোজী যৌগ, তার মানে পটাশিয়াম একটা পজিটিভ চার্জ উৎপন্ন করবে K+, এবং এই যে টোটাল যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেই টোটাল থার্ড ব্র্যাকেটটাই একটা আয়ন হিসেবে উৎপন্ন হবে। তার চার্জ হচ্ছে 4- এবং এখান থেকে আসছে 4টে K+, যেখান থেকে আমাদের আয়নের চার্জটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সবই চার্জ ব্যালেন্স করে, এ নিজে একযোজী হলেও কী হবে, তার জন্য 4টে, আর ওর চার্জটা হচ্ছে 4 নেগেটিভ। এই ধরনের যৌগগুলোকেই বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড। দেখো আমি যেটা প্রথমেই বললাম যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলোকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, এবং এই যে থার্ড ব্র্যাকেটটা রয়েছে সেই থার্ড ব্র্যাকেটের যৌগটাকেই বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি, কোঅর্ডিনেশন এন্টিটি বা কোঅর্ডিনেশন স্ফিয়ারও বলা হয়। তাহলে কোঅর্ডিনেশন এন্টিটি বা কোঅর্ডিনেশন স্ফিয়ার কোনটাকে বলি? যেটা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেই অংশটাকেই বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে এই পোর্শনটা, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন স্ফিয়ার। এবার দেখো এখানে সেন্ট্রাল কোঅর্ডিনেশন যৌগগুলোর ক্ষেত্রে কি হয়, প্রথমে দেখতে হয় যে একটা করে সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকে। এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু বা কেন্দ্রীয় অ্যাটম একজন থাকে। সেটাকে দেখো এই টোটাল যৌগটার মধ্যে আমাকে দেখতে হবে সেই অ্যাটমটা থাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে, এই কোঅর্ডিনেশন এন্টিটি বা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যেই থাকবে। তাহলে প্রথমে আমি চোখে দেখলেই এগুলো বোঝা যায় যে কোঅর্ডিনেশন স্ফিয়ার কোনটা। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ার আমি খুঁজে পেলাম। এবার আমি দেখবো যে এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে সেন্ট্রাল মেটালটা কে বা কেন্দ্রীয় অ্যাটমটা কে, সেটা হচ্ছে এখানে কে আয়রন। আমরা জানি যে এটা একটা ডি ব্লকের এলিমেন্ট, একটা ট্রানজিশন এলিমেন্ট। তোমরা যখন বিভিন্ন কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এক্সাম্পল পাবে সেখানে বিভিন্ন ডি ব্লকের এলিমেন্ট বা ট্রানজিশন এলিমেন্ট কোনগুলো সেগুলো তো তোমরা নিশ্চয়ই আশা করি মুখস্থ করেছো, জানো নিচু ক্লাস থেকেই। সেই অ্যাটমটাই হবে এখানে প্রথম যে যৌগ, সে হচ্ছে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম। তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটমটাকে এখানে না, সেটা হচ্ছে আমাদের আয়রন। বোঝা গেল? তাহলে আমি প্রথমে থার্ড ব্র্যাকেটের পোর্শনটা খুঁজলাম, কোঅর্ডিনেশন এন্টিটি খুঁজলাম। কোঅর্ডিনেশন এন্টিটি বা কোঅর্ডিনেশন স্ফিয়ারের পর আমি দেখবো যে আমার একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকবে, সেটা কে হয় এখানে যে ডি ব্লকের এলিমেন্টগুলো রয়েছে তারা। তাহলে এখানে কে না আয়রন। এবার দেখবো তার মানে এই আয়রনটা কি আমরা শুরুতে পড়লাম লুইস অ্যাসিড, এখানে সে কি হিসেবে কাজ করছে না একটা লুইস অ্যাসিড। এবার এখানে তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে একে লুইস অ্যাসিড বলা হয় না, একে বলা হয় সেন্ট্রাল মেটাল অ্যাটম। বোঝা গেল? এই ওয়ার্ডটা আমরা যখন অ্যাসিড বেস চ্যাপ্টারে বলি তখন আমরা সেটাকে ইউজ করি লুইস অ্যাসিড হিসেবে, কিন্তু আমি এটা বোঝার জন্য বলছি যে যেটাই আমরা লুইস অ্যাসিড বুঝছিলাম সেই লুইস অ্যাসিডটাই হচ্ছে এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম আয়রন। তাহলে লুইস অ্যাসিড হলে আমার সেখানটাতেই কোঅর্ডিনেশন বন্ডটা তৈরি হবে এবং তার জন্য একটা লুইস বেস চাই। লুইস বেসটাকে সেও কিন্তু লুইস বেসটাও এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যেই রয়েছে। দেখো সেটা হচ্ছে এই যে সায়ানাইড। সায়ানাইডকেও আমরা জানি যে একটা ইউনিভ্যালেন্ট আয়ন, সে মানে সায়ানাইডেরও যোজ্যতা কত? 1 যোজ্যতা, এটা নেগেটিভলি চার্জ, তো এরও হচ্ছে 1 যোজ্যতা। তাহলে একে বলা হয় লাইগ্যান্ড বা লিগ্যান্ড, যাই বলো না কেন। সেটাকে এখানে না, সেটা হচ্ছে এখানে সায়ানাইড মানে Cn-। এই Cn- এখানে লাইগ্যান্ড হিসেবে কাজ করছে বা যেটাকে আমরা বলছিলাম লুইস বেস। তার মানে এর কি টেন্ডেন্সি, এই লুইস বেসের
টেন্ডেন্সি হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন দেবে। কাকে দেবে? সেন্ট্রাল মেটাল অ্যাটম মানে আয়রনকে। তার মানে এই আয়রন আর সায়ানাইডের মধ্যেই কিন্তু আমাদের কোঅর্ডিনেশন বন্ডটা তৈরি হয়ে আছে। তাহলে এখানে দেখো এবার সংখ্যা কতগুলো আছে না, 6টা। 6টা সায়ানাইড আয়রনকে লোন পেয়ার অফ ইলেকট্রন দিচ্ছে। এই যে সংখ্যাটা, এই যে 6 যে সংখ্যাটা ডিনোট করছে, এটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। অর্থাৎ কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে এই লাইগ্যান্ডগুলো, যতগুলো লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করে সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে এখানে তার কোঅর্ডিনেশন নাম্বার। এখানে কোঅর্ডিনেশন নাম্বারটা কত না 6। অ্যাকচুয়ালি যদি তোমরা এই এক্সাম্পলটার ক্ষেত্রে বুঝতে চাও, আমি আরেকটু সহজ করে বলি, মানে যতগুলো লাইগ্যান্ড আছে সেই লাইগ্যান্ডের সংখ্যাটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। যদিও কোঅর্ডিনেশন নাম্বার সম্পর্কে আমি আরেকটু পরে গিয়ে আরেকটু ডিটেলসে আরও অনেকগুলো কথা বলবো। তা এখানে যদি বুঝতে চাও, তার মানে যতগুলো আমাদের লিগ্যান্ড রয়েছে সেই লিগ্যান্ডের সংখ্যাটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে আমরা এখান থেকে বেশ কয়েকটা জিনিস শিখলাম। কোঅর্ডিনেশন স্ফিয়ার শিখলাম। কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভিতরে আমরা দেখতে শিখলাম যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটাকে, সেন্ট্রাল মেটাল অ্যাটম একটা ডি ব্লকের এলিমেন্ট, তাকে আমরা খুঁজে পেলাম। তারপরে দেখলাম তার সঙ্গে লাইগ্যান্ড কতগুলো রয়েছে, সেই লাইগ্যান্ডকে খুঁজে পেলাম। সেই লাইগ্যান্ডটাই কিন্তু আয়রনের সাথে কোঅর্ডিনেট বন্ডটা করে রয়েছে। এবার আমি দেখলাম যে সেই লাইগ্যান্ডের সংখ্যা কতগুলো রয়েছে, তার কোঅর্ডিনেশন নাম্বার কত রয়েছে সেটা। তাহলে এই যে বাইরে কে প্লাসটা পড়ে আছে, এর কি কোনো নাম নেই, এর কি কোনো কাজ নেই? তাহলে আছে কেন? দেখো, এই যে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যে অংশটা রয়েছে তার চার্জ কত? 4-। এবার ওই 4- যে চার্জটা রয়েছে সেটা তো একটা নেগেটিভ চার্জ, 4টে নেগেটিভ চার্জ রয়েছে। এবার সেই নেগেটিভ চার্জটাকে ব্যালেন্স করার জন্য পজিটিভ চার্জের প্রয়োজন। তাহলে 4টে নেগেটিভ চার্জকে ব্যালেন্স করছে কে? 4টে কে প্লাস। তাহলে ওই চার্জটাকে ব্যালেন্স করার জন্য যে আয়নের প্রয়োজন হয় সেটাকেই বলা হয় কাউন্টার আয়ন। তার মানে এই যে কে, এই পোর্শনটাকে বলা হচ্ছে কি না তার কাউন্টার আয়ন। তাহলে এখানে কাউন্টার আয়নটাকে পটাশিয়াম। কেন না কোঅর্ডিনেশন স্ফিয়ারের যে চার্জটা রয়েছে সেই কোঅর্ডিনেশন স্ফিয়ারের চার্জটাকে ব্যালেন্স করার জন্য যে আয়নের প্রয়োজন হচ্ছে সেই আয়নটাকে আমরা বলছি কি কাউন্টার আয়ন। দেখো আমি এখানে যে এক্সাম্পলটা লিখেছি সেই এক্সাম্পলে কোঅর্ডিনেশন এন্টিটি বা কোঅর্ডিনেশন স্ফিয়ারটার চার্জ হচ্ছে 4 নেগেটিভ, মানে নেগেটিভ চার্জ। এর কোনো মানে নেই যে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা অলওয়েজ নেগেটিভই হয়। এই কোঅর্ডিনেশন স্ফিয়ারটা নেগেটিভ চার্জ হতে পারে, এটা পজিটিভ চার্জও হতে পারে, বা এটা আমাদের নিউট্রালও হতে পারে। বোঝা গেল? কোঅর্ডিনেশন স্ফিয়ারটা আস্তে আস্তে অনেক এক্সাম্পল আসবে, তখন আমরা এগুলো সবই দেখতে পাবো যে কোঅর্ডিনেশন এন্টিটিটা নেগেটিভ, পজিটিভ বা নিউট্রাল যে কোনো একটা হতে পারে। তাহলে এখানে আছে নেগেটিভলি চার্জ, তাহলে যদি নেগেটিভলি চার্জ থাকে তাহলে তার যে কাউন্টার আয়নটা হবে সে একটা পজিটিভ চার্জ। তার মানে কাউন্টার আয়নও অলওয়েজ পজিটিভ হবে না। কাউন্টার আয়নও কি হতে পারে না কাউন্টার আয়নও পজিটিভও হতে পারে, আবার কাউন্টার আয়ন নেগেটিভও হতে পারে। তার মানে কি কোঅর্ডিনেশন স্ফিয়ারের চার্জটাকে ব্যালেন্স করার জন্য আমরা যে চার্জটাকে দিচ্ছি সেটাই হচ্ছে কি না সেটা হচ্ছে কাউন্টার আয়ন। এবার দেখো এই যে কাউন্টার আয়নে যে পার্টটা রয়েছে এই কাউন্টার আয়নটাই কিন্তু আয়োনাইজেবল, মানে কাউন্টার আয়ন পার্টটাই কিন্তু আয়োনাইজ হতে পারে। কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরের অংশটা কিন্তু কখনোই আয়োনাইজড হয় না। দেখো এখানে সেটাই দেখতে পাচ্ছি, এর ভেতরে Fe(CN)�6টা তো আয়োনাইজড হতে পারে, নিজে এখান থেকে Fe2+ বা Fe3+ হয়ে বেরিয়ে যাচ্ছে, CN-টা CN- আকারে বেরোচ্ছে, সেরকম তো বেরোচ্ছে না। কিন্তু এই পটাশিয়ামটা বেরোতে পারছে, কে প্লাস আকারে বেরোতে পারছে। সেই জন্য আমরা কি বলছি না কোঅর্ডিনেশন আয়নের যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যেটা কাউন্টার আয়ন, সেই কাউন্টার আয়ন পার্টটা কিন্তু আয়োনাইজেবল। মানে সে কিন্তু জলে দিলে আয়োনাইজড হতে পারে, কাউন্টার আয়নটাই কিন্তু আয়োনাইজড হতে পারে এবং আদার্স পার্ট হিসেবে পড়ে থাকে এই কোঅর্ডিনেশন স্ফিয়ারটা। এবার তুমি যদি এখান থেকে পটাশিয়ামের টেস্ট করো, এখান থেকে পটাশিয়ামের টেস্ট করো, তাহলে দেখবে যে পটাশিয়ামের টেস্ট পাচ্ছ। কেন পাচ্ছ? কারণ এখান থেকে কে প্লাসটা বেরিয়েছে, আয়োনাইজড হয়েছে, সেই জন্য এখান থেকে আমি পটাশিয়ামের টেস্ট পাবো। একই রকমভাবে তুমি যদি এখান থেকে আয়রনের টেস্ট করো তুমি কিন্তু কোনো আয়রনের টেস্ট পাবে না। তুমি যদি সায়ানাইডের টেস্ট করো কোনো সায়ানাইডের টেস্ট পাবে না। কেন পাবে? যদি আয়রন বা সায়ানাইড দুটো আলাদা আলাদা আকারে, অর্থাৎ এখানে যদি আয়রনটা 2+ হোক বা 3+ হোক এরকমভাবে বেরোতো, সায়ানাইড মাইনাস আকারে বেরোতো, তবে তো তুমি সেটা পেতে। সেটা তুমি ডাবল সল্ট বা সিম্পল সল্টের ক্ষেত্রে পাচ্ছ, কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কখনোই ফ্রি আয়নগুলো পাবে না। এবং ফ্রি আয়ন হিসেবে পাচ্ছ না বলে তুমি এগুলোর টেস্ট করলে এগুলোর টেস্ট
কিন্তু একটাও আসবে না, সব নেগেটিভ দেবে। শুধু পাবে কোনটা, যেটা কাউন্টার আয়ন রয়েছে সেই কাউন্টার আয়নের তুমি টেস্টটা পাবে। তার মানে কাউন্টার আয়ন পার্টটাই হচ্ছে এখানে আয়োনাইজেবল পার্ট। বোঝা গেল এটুকু? আচ্ছা, এবার দেখো আমি এখান থেকে আরও কতগুলো কথা বলছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে এই টপিকগুলো বোঝো। দেখো, এবার আমাদের সেন্ট্রাল মেটাল অ্যাটমকে পাওয়া গেছে, আমাদের লিগ্যান্ডকে পাওয়া গেছে, লিগ্যান্ডের সংখ্যা কত আছে সেটা দেখেছি, কোঅর্ডিনেশন নাম্বারকেও আমরা দেখেছি, কাউন্টার আয়ন, এগুলো আমরা সবই বুঝলাম। এবার চলে আসি আরেকটা জিনিসে, যে এখানে যেটা সেন্ট্রাল অ্যাটম থাকে, দেখো যে সেন্ট্রাল অ্যাটম রয়েছে, এই সেন্ট্রাল অ্যাটমের কিন্তু দুটো ধরনের যোজ্যতা পাওয়া যায়। সেন্ট্রাল মেটাল অ্যাটমের দুটো যোজ্যতা হয়, একটাকে বলা হয় মুখ্য যোজ্যতা বা প্রাইমারি ভ্যালেন্সি, আর একটাকে বলা হয় সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ যোজ্যতা। যে সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকে সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের দু ধরনের যোজ্যতা পাওয়া যায়। এক নম্বর হচ্ছে আমাদের প্রাইমারি ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সি মানে মুখ্য যোজ্যতা, মুখ্য। আর একটা হয় গৌণ, সেটা পরে আসছি। দেখো প্রথমে আগে যদি বলি যে প্রাইমারি ভ্যালেন্সি কার হবে, আমি যে মেটালটাকে দেখছি সেই মেটালের যে অক্সিডেশন স্টেট, মেটালের আমরা মেটাল চিনতে শিখেছি যে কি করে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে পাবো। তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে পাওয়ার পর দেখবো যে সেই অ্যাটমটার অক্সিডেশন স্টেট কত। তাহলে একটা মেটালের যে অক্সিডেশন স্টেট, সেই অক্সিডেশন স্টেটটাই হচ্ছে কিন্তু প্রাইমারি ভ্যালেন্সি। কথাটা বোঝা গেল? একটা মেটালের যে অক্সিডেশন স্টেট বা মেটালের যে চার্জ রয়েছে সেটাই কিন্তু প্রাইমারি ভ্যালেন্সি। যে কোনো ধরনের, যেমন আমি একটু আগে যে যৌগটা বললাম সেখানে আমাদের সেন্ট্রাল মেটাল অ্যাটম হিসেবে কে ছিল, সেখানে আয়রন ছিল। তার মানে ওই আয়রনটা যত আকারে রয়েছে, ধরো 2+ বা আয়রন কখনো 3+ বা অন্য যে কোনো অ্যাটম, ধরো কপার 2+, এরা যে অক্সিডেশন স্টেটে থাকবে, তার যে চার্জটা থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি ভ্যালেন্সি। এগুলো আমি আস্তে আস্তে আসছি, এখানে কতগুলো কথা বলার আছে সেগুলো আগে বলে দিই। এবার দেখো, এই প্রাইমারি ভ্যালেন্সিটাকেও কিন্তু অনেক সময় বলা হয় প্রিন্সিপাল ভ্যালেন্সি। এটাকেই বলা হয় প্রিন্সিপাল ভ্যালেন্সি বা এটাকেই বলা হয় আয়োনাইজেবল ভ্যালেন্সি বা অনেক সময় বলা হয় আয়োনিক ভ্যালেন্সি। এই কথাগুলো কিন্তু বলা হয় যেটা প্রাইমারি ভ্যালেন্সি তাকে। এবার এই প্রাইমারি ভ্যালেন্সিটা কিন্তু অলওয়েজ স্যাটিসফাই করবে কার দ্বারা? অ্যানায়ন দ্বারা। স্যাটিসফাই করবে কার দ্বারা? না, অ্যানায়ন দ্বারা। স্যাটিসফাইড বাই অ্যানায়ন অনলি। স্যাটিসফাইড বাই অ্যানায়ন অনলি, শুধুমাত্র অ্যানায়ন দ্বারাই কিন্তু সেটা স্যাটিসফাইড করবে, আর কোনো ক্যাটায়ন এখানে কিন্তু ইনভলভ থাকবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি যে কথাটা বললাম যে শুধুমাত্র এখানে অ্যানায়ন থাকবে। বোঝা গেল? শুধুমাত্র অ্যানায়ন থাকবে। এবং এই ভ্যালেন্সিটাকে বলা হয় নন ডিরেকশনাল। নন ডিরেকশনাল মানে কি? মানে এর কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি মানে আমরা কাকে বুঝবো? মুখ্য যোজ্যতা হচ্ছে যে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে মেটাল অ্যাটম হিসেবে যাকে পাবো তার অক্সিডেশন স্টেট কত। এই অক্সিডেশন স্টেট বার করা তোমরা অলরেডি 11 থেকে শিখেছো, বা আরও নিচু ক্লাসেও তোমরা এগুলো শিখেছো, জানো অক্সিডেশন স্টেট বার করতে। এই অক্সিডেশন স্টেট যেটা হবে সেটাই হচ্ছে তার প্রাইমারি ভ্যালেন্সি। মোদ্দা কথা হচ্ছে তার যেটা চার্জ রয়েছে, মেটাল অ্যাটমের যে চার্জটা রয়েছে, যেমন বিভিন্ন অ্যাটমের বিভিন্ন চার্জ থাকে, আমি খুঁজে নেব যে তার মধ্যে কোনটা আছে। এই প্রাইমারি ভ্যালেন্সিকেই কিন্তু প্রিন্সিপাল ভ্যালেন্সি বলা হয়, বা আয়োনাইজেবল ভ্যালেন্সিও বলা হয়, বা আয়োনিক ভ্যালেন্সি বলা হয়। এই প্রাইমারি ভ্যালেন্সিটা, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের প্রাইমারি ভ্যালেন্সিটা একমাত্র কোনো একটা অ্যানায়ন দ্বারাই স্যাটিসফাই করবে। তার মানে কি, যে ওই প্রাইমারি ভ্যালেন্সিটাকে স্যাটিসফাই করার জন্য বা সেটাকে বাংলাতে কি বলবো, মানে সেটাকে কাউন্টার করার জন্য আর কি, যদি প্রাইমারি ভ্যালেন্সি যতগুলো পজিটিভ চার্জ রয়েছে সেই পজিটিভ চার্জকে কাউন্টার করার জন্য থাকবে একটা অ্যানায়নই, শুধুমাত্র অ্যানায়নই প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করতে পারবে। এবং প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে একটা নন ডিরেকশনাল প্রপার্টি, মানে তার কোনো নির্দিষ্ট দিক নেই। বোঝা গেল? এবার আসছি যেটা সেকেন্ডারি ভ্যালেন্সি। তাহলে প্রাইমারি ভ্যালেন্সিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ডারি ভ্যালেন্সি। তাহলে সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ ভ্যালেন্সি, গৌণ। তাহলে
তাহলে মুখ্যত আমার হয়ে গেছে গৌণ। তাহলে গৌণটাকে, গৌণটাই হচ্ছে যেটা কোঅর্ডিনেশন নাম্বার। সহজ কথায় যদি বুঝতে চাও তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম কোঅর্ডিনেশন নাম্বার, সেই কোঅর্ডিনেশন নাম্বারটাই কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সির কথা বলে। তাহলে আমরা যখন কোনো জটিল যৌগ থেকে তার কোঅর্ডিনেশন নাম্বারটা বার করতে পেরে যাব, তখন তার কোঅর্ডিনেশন নাম্বারটাই কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ যোজ্যতাকে ইন্ডিকেট করছে। তাহলে এটা আগেরটার থেকে বিপরীত হবে, অর্থাৎ এটা হচ্ছে একটা নন আয়োনাইজেবল, ওটা ছিল আয়োনাইজেবল, তাহলে এটা হবে নন আয়োনাইজেবল। এবং এটা কি হবে, এর কিন্তু ডিরেকশনাল প্রপার্টি রয়েছে, মানে এর ডিরেকশন রয়েছে, এর কিন্তু ডিরেকশন আছে। আগেরটা কিন্তু নন ডিরেকশনাল ছিল, মানে ডিরেকশন নেই, এবং এটার কিন্তু ডিরেকশন রয়েছে। আর এইটাকে, এই ভ্যালেন্সিটাকে কে কে স্যাটিসফাই করতে পারে? স্যাটিসফাইড বাই, আগেরটা কি ছিল শুধুমাত্র অ্যানায়ন, তাহলে এটাকে স্যাটিসফাই করতে পারে অ্যানায়ন, ক্যাটায়ন বা কোনো নিউট্রাল মলিকিউল। সবাই কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করতে পারে। বোঝা গেল? যেহেতু সেকেন্ডারি ভ্যালেন্সি এটা কিন্তু নন আয়োনাইজেবল এবং এর কিন্তু ডিরেকশন প্রপার্টি আছে, যেহেতু প্রাইমারি ছিল আয়োনাইজেবল এবং ডিরেকশন নেই, তাই এর ঠিক উল্টোটা এটা রয়েছে। ওখানে প্রাইমারি ভ্যালেন্সির ক্ষেত্রে স্যাটিসফাই করেছিল কে কে না, তাকে করেছিল শুধুমাত্র অ্যানায়নটা প্রাইমারি ভ্যালেন্সির ক্ষেত্রে স্যাটিসফাই করেছিল, কিন্তু এখানে কে কে করবে? অ্যানায়নও করতে পারে, ক্যাটায়নও করতে পারে এবং নিউট্রাল মলিকিউলও কিন্তু করতে পারে। এবার আমরা আস্তে আস্তে এক্সাম্পলে যাব, এক্সাম্পলগুলো দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এবং এই যে বললাম যে এটা মানে কোঅর্ডিনেশন নাম্বারকে বলে, তার মানে কোঅর্ডিনেশন নাম্বারটাকে আমরা কোথায় পাই? স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে। তার মানে সেকেন্ডারি ভ্যালেন্সিকে আমরা কোথায় খুঁজে পাবো? স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে। তার মানে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা দেখব যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আছে সেকেন্ডারি ভ্যালেন্সি, এবং তাকে স্যাটিসফাই করবে কোনো অ্যানায়ন, ক্যাটায়ন বা নিউট্রাল মলিকিউল। কীরকমভাবে স্যাটিসফাই করবে? ওই লোন পেয়ার অফ ইলেকট্রন যেটা ডোনেট করছে, সেই লোন পেয়ার অফ ইলেকট্রন বা ইলেকট্রন ডোনেটের মাধ্যমে তারা কিন্তু সেই ভ্যালেন্সিটাকে স্যাটিসফাই করবে। এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখে নিচ্ছি। ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমরা প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি এগুলোকে আরও ডিটেলে এক্সপ্লেন করব এক্সাম্পল সমেত। আজকে আর বেশি বলছি না, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না। আই হোপ যে আজকের ক্লাসে যতটা পড়ানো হয়েছে তোমরা নিশ্চয়ই সবটা বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, আমি সেগুলোর অবশ্যই রিপ্লাই দেব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এখনই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে দাও, যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশান পেয়ে যাও সবার আগে যখনই ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ, বাই বাই।